এই জন্যই কিন্তু আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এক জায়গায় বসতে পারি বলতে এবং যার যার কথা আমরা বলতে পারি, স্বাধীনভাবে বলতে পারি। এই জন্যই কিন্তু আমরা বিগত দিনে এত ত্যাগ স্বীকার করেছি। তো এটার প্রতিফলন আজকে এখানে ঘটেছে। এবং যারা এখানে বক্তব্য রেখেছেন, আমি যাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি তাদের বক্তব্যের প্রতি আমি সম্মান জানাচ্ছি, সম্মান জানিয়ে দ্বিমত পোষণ করছি। আমাদের রাজনীতিতে এই কালচার আনতে হবে যে আমরা যে শেখ হাসিনার রেজিমের সময় যেগুলো হয়েছে, যে আসলে সবচেয়ে সে যেটা বেশি ক্ষতি করেছে স্বৈরাচার ফ্যাসিস্ট বাংলাদেশের রাজনীতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, সম্মান বোধকে ধ্বংস করে দিয়েছে, পরস্পরের প্রতি যে রেসপেক্ট সম্মান এগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং এই কারণে বিগত দশকগুলোতে আমরা যেটা দেখেছি যে তার ফলশ্রুতিতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা তারই কারণ। এখানে কেউ কেউ অনেকে বলছেন যে স্বাধীনতার পরে যে আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা সফল হইনি, এটা সঠিক না। মুক্তিযুদ্ধের পরে ওই বাকশাল সময়টা আমরা সফল হইনি, বাকি সময়টা তো সফল হইনি এটা বলা যাবে না। যখন জিয়া রহমান সাহেব দায়িত্ব দিলেন তখন যদি আমরা বলি আমরা সফল হইনি, এটা তো সঠিক হবে না। তখন তো বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের সংস্কারের মাধ্যমে শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্র না, আমরা অর্থনীতিকে জনগণের অংশগ্রহণের কাছে নিয়ে গেছি। যে আপনার মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে প্রত্যেকটি জনগণকে অর্থনীতিতে যাতে অংশগ্রহণ করতে পারে সেই অবস্থায় জিয়া রহমান সাহেব নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সকলে অংশগ্রহণ করেছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা ছিল তারা অংশগ্রহণ করেছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে চলে গিয়েছে। এবং যে ফাউন্ডেশনটা দিয়েছেন সেই ফাউন্ডেশনের উপর বিএনপি বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। সেই ফাউন্ডেশনের উপর যে মূল্যবোধগুলো দিয়ে গেছেন সেই ফাউন্ডেশনের উপর বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। আমরা যদি বলি 91তে আমরা বিফল হয়েছি, সত্যি না। 91তে আমরা বাংলাদেশকে একটা সংসদীয় গণতন্ত্রে পরিণত করি, এটা বড় সংস্কার। এটা বাংলাদেশের জনগণের প্রতি সম্মান রেখে সবাই সংসদীয় বিএনপির কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মের কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন এর আগে জিয়া রহমান সাহেবের সময়, এবং তখনও কিন্তু পরিবর্তনের কোনো বিষয় ছিল না। কিন্তু সবার মধ্যে একটা ঐক্যমত হয়েছে আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের জন্য বেশি প্রযোজ্য। সেটা আমরা 91 আমরা সবাই মিলে করেছি। এবং পরবর্তীতে অর্থনৈতিক যে বড় বড় সংস্কারগুলো হয়েছে 91 থেকে 96 পর্যন্ত অনেক বড় সংস্কার হয়েছে। আপনারা যদি দেখেন কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে উঠেছে। আপনি কিন্তু এই সময় দেখবেন না কোনো ব্যাংক লুট হয়েছে, আপনি এই সময় দেখবেন না কোনো শেয়ার বাজার লুট হয়েছে। এই সময় যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ, কোনোটাই রাজনৈতিক ভাবে দেওয়া হয়নি, কোনোটাই হয়নি। যে কারণে ব্যাংকিং সিস্টেমে কোনো রকমের আজকের যে লুটপাটের কাহিনী আমরা শুনছি সেটা ঘটে না। শেয়ার বাজারে কোনো লুটপাট হয় না। যতবার আওয়ামী লীগ আসছে ততবার শেয়ার বাজার লুটপাট হয়েছে। সুতরাং আবার 2001-এ যে আমরা সফল হই নাই এটাও তো বলা যাবে না। আমরা যখন সরকার থেকে চলে যাই বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7.06%। ভারত, পাকিস্তান সমস্ত সাউথ এশিয়া সবার উপর। এবং কর্মসংস্থানের দিক থেকে বহুগুণ বেড়েছে, রপ্তানি বহুগুণ বেড়েছে। শেয়ার বাজার লুটপাট হয় নাই, ব্যাংক লুটপাট হয় নাই, এবং অর্থনীতি অনেক মানদণ্ডে আমরা ভারতের চেয়ে উপরে গেছি, পাকিস্তান, ভারত পুরো অঞ্চল থেকে। সুতরাং আমরা যদি বলি এগুলো সফল হয়নি, এটা ভুল ধারণা। এটা অতিরঞ্জিত করে
আমার মনে হয় অনেকের মধ্যে একটা কাজ করে, আমি জানি না, যে আমাদের সফলতাগুলোকে আমরা সবগুলো বাতিল করে দিতে চাই। মনে হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা কিছু বলছি যে সফলতার দরকার নাই, আমরা আমরা সবসময় ফেলই করে যাচ্ছি। না, ফেল করি না। একটু এই শেখ হাসিনার 15 বছর লুটপাটের পরও বাংলাদেশের অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু যেহেতু বিগত দিনের সংস্কারগুলো কাজ করেছে। শেখ হাসিনা লুটপাট করেও বাংলাদেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। কেন জানেন? ফাউন্ডেশনটা শক্তিশালী ছিল। আমাদের ব্যবসায়ীরা উঠে আসছে, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, সবাই মধ্যে যে একটা অংশগ্রহণমূলক অর্থনীতিতে যে একটা ক্যারেক্টার, যে চরিত্র ডেভেলপ করেছে, এটার জন্য বাংলাদেশের অর্থনীতি বেঁচে আছে এখন। ইনশাআল্লাহ আগামী দিনে যে পরিবর্তন আসবে, সেটা আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে আমরা এই অঞ্চলের যত রাষ্ট্র আছে সবাইকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ। অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে সবাইকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ব্যাপারে আমি কি বলবো, আমরা তো পরিবারের মতো কাজ করেছি। শেখ হাসিনার পতনের জন্য আমরা দল হিসাবে কাজ করতে, আমরা পরিবারের মতো কাজ করেছি। দিনের পর দিন, রাতের পর রাত, যখনই দরকার আমরা একসাথে বসেছি, সিদ্ধান্ত নিয়েছি কারা কোন ফ্রন্টে থাকবে, কারা কোন রাস্তায় থাকবে, কোন এলাকায় থাকবে, কিভাবে আমার আন্দোলনটাকে সংগঠিত করতে পারে। আমার আলোচনার মাধ্যমে বিএনপি একা কিছু করেনি, নিশ্চয়ই সাইদুল ভাই এবং আমাদের এখানে যারা সবাই, আমরা একা কিছুই করি। আমরা প্রত্যেকবার কোন সিদ্ধান্ত নিতে হলে ওনাদের সাথে বসেছি, আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, তারপরে আমরা এগিয়ে গেছি। এবং এই ধারা কিন্তু এখনো অব্যাহত আছে। এই ধারা কিন্তু এখনো, আমরা শুধু আন্দোলন করি না, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে, কোন ধরনের সংস্কারের প্রয়োজন হবে, প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের প্রস্তাব আমরা করেছি দল হিসেবে। তারপরে আমরা ঐক্যবদ্ধভাবে ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছি। এবং শুধু প্রস্তাব করি নাই, এটা জনগণের কাছে নিয়ে গেছি, দাঁড়ে দাঁড়ে নিয়ে গেছি, গ্রামে গঞ্জে শহরে নিয়ে গেছি, ওনারাও নিয়ে গেছে। এবং এটা বাস্তবায়নের জন্য আমরা একটা ফর্মুলাও দিয়েছি যে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে, সেটা বিএনপির একার সরকার হবে না, এটা জাতীয় সরকার হবে। এবং আমরা সবাই মিলে যে সংস্কার প্রস্তাব করেছি, আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব। এখন যখন আমি সংস্কারের গল্প শুনি, কি বলছে আমার মাথায় ঢুকে। আমাদের 31 দফা সংস্কার আমরা তো ঐক্যবদ্ধভাবে করেছি, ঐক্যবদ্ধ বাস্তবায়নের ঘোষণা দিয়েছি, জাতির কাছেও নিয়ে গেছি। তাও যদি এর মধ্যে যদি এই মুহূর্তে আমি বলতে পারবো না, এই আলোচনা যেটা ঐক্যবদ্ধ চলছে, আমরা বলতে পারবো না যে আমাদের 31 দফা কিন্তু মানতে হবে আপনাদেরকে, না মানলে কিন্তু আমি এটা সই করবো না, আমি ওখানটা করবো না, আমি যাব না, আমরা সেটা বলতে পারি না। আমাদেরকে জনগণের এই অথরিটি কোনো দলকে দেয় না। আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায়। প্রত্যেকটি দলের একটা দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে। কোনোদিনও এক জায়গায় সব বিষয় আসবে এটা সবাই বুঝি, তাহলে তো আবার বাকশাল হয়ে গেল। যারা সবকিছু পুশ করতে এক জায়গায় এনে জোর করে আনতে চাইবে, এটা তো বাকশালী চিন্তা। আমার দলের, আমার নিচে আমার ভাবনা থাকতে হবে, প্রত্যেকটি দলের থাকতে হবে। এর উপর জোর করে আমি তো চাপাতে পারবো না। সাইফুল ভাইয়ের সাথে আমার 31 দফায় ঐক্যমত হয়েছি, অন্য বিষয়ে ঐক্যমত নাও তো হতে পারে, নাও হতে পারে। সুতরাং অসুবিধা কিছু নাই তো। আমরা না হলেও আমাদের জাতি হিসাবে যে আমাদের মধ্যে যে আলাপ আলোচনা, পাবলিক ডিসকোর্স, এই কালচার ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, আমাদের মধ্যে পরস্পরের সম্মানবোধ থাকতে হবে। দ্বিমত পোষণ করেও আমরা একে অপরের সাথে সম্মানের সাথে চলতে শিখতে হবে। এই যে শেখ হাসিনা 15 বছরের যে সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি, এটাকে ফিরিয়ে আনতে হবে। তো মানে কোন সংস্কার, যেটা বলছে কারেক্টলি, কোন সংস্কার কাজ করবে না। আমি বলছি 1000 সংস্কার করেন, বাংলাদেশে কোনো ভবিষ্যৎ থাকবে না যদি আমাদের সহনশীল, পরস্পরের প্রতি সম্মানবোধ না রাখতে পারি। কোন সংস্কার এখানে কাজ করবে। এবং দ্বিমত থাকবে, আমরা বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে, কিন্তু সম্মানবোধ থাকবে না। এই জিনিসটা আমাদেরকে আনতে হবে। সবশেষে আমি
একজন বোধহয় বক্তা বলেছেন যে পরবর্তী এই, বিপ্লব আন্দোলনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় সরকারের জন্য একটা প্রপোজাল দিয়েছিল। আমি একটু কথা পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। এটা হচ্ছে রাজনীতির চরিত্র, এটা হচ্ছে গণতন্ত্রের চরিত্র, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের চরিত্র। আর যেটা ইন্টেরিয়াম সরকার থাকবে এটা সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার হতে হবে। কারণ আপনি সব রাজনৈতিক দলকে এখানে এনে কোন সরকার পরিচালনা করা যাবে না। সবাই ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন চিন্তা। কারণ যারা এই সমস্ত আজগুবি চিন্তা করে সেইটা রাজনীতিতে কোনোদিন হয় না। রাজনীতি যারা প্র্যাকটিস করে তারা এগুলো বুঝে, যারা প্র্যাকটিস করে না তাদের পক্ষে এগুলো বোঝা একটু কঠিন। সুতরাং অলওয়েজ আমরা আশা করবো এই সরকার একটা নিরপেক্ষ সরকার এখনো থাকবে, নির্বাচনের সময় থাকবে। সকলের আশা পূরণ করতে হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চাই এই সরকারে কোনো রাজনীতিবিদ না ঢুকুক, ওনারা করুক নিরপেক্ষভাবে, যেভাবে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো সফলভাবে বিগত দিনে আমাদের নির্বাচনগুলো করতে সক্ষম হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে তারা নির্দলীয় অবস্থায় ছিল। এবং আমরা যা পরিবর্তন এনেছি, আমরা কিন্তু সব দলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেই কেয়ারটেকার সরকারগুলো করেছি। তো আগামী দিনেও আমার মনে হয় আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো। আমি দীর্ঘায়িত করবো না, আমি আগেই বলেছি 7 মিনিট অতিক্রম করে গেছি আমি, নিশ্চয়ই আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।